আমাকে শোনা যাচ্ছে? মহিদ আছে নাকি? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আমাকে হোস্ট করে দাও, আমি স্লাইড শেয়ার দিতে পারবো না তো। তোমাদের সিআর যারা আছো, ইএসসির, ইয়ার্নের এবং টিএমডিএম মেবি, তারা আমার সাথে রেসপন্স করো। তোমাদের অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি পলিমার সায়েন্সে আমি এবার যে ক্লাসগুলি নিয়েছি সেগুলোর সিলেবাস এবং তোমাদের আসলে ডিরেকশনটা কোথায়। ফাইবার ফর্মিং পলিমার, এটা মনে হয় তোমাদের পড়ানো হয়নি, দেখো। জি না ম্যাম, পড়ানো হয় নাই। তুমি সিআর? না ম্যাম, সিয়ান না কোন ডিপার্টমেন্ট? ম্যাম, ইয়ার্ন। ইয়ার্নের। ইয়ার্নের থেকে, আচ্ছা, যে তোমার সিআর যে কোনো একজন রেসপন্স করো, কারণ এতজনের সাথে তো আর কথা বলতে পারবো না। ঠিক আছে, হাইড্রোফিলিসিটি, এই যে ফাইবার ফর্মিং পলিমারের কিছু বৈশিষ্ট্য আছে, এটা পড়া না হলে আমি এখন আর এটা তোমাদের কোশ্চেনের মধ্যে ইনক্লুড করব না, তাহলে বাদ। লিকুইড ক্রিস্টালস, অন্য ডিপার্টমেন্ট থেকে কি আছো? সিআর একটু রেসপন্স করো। লিকুইড জি ক্রিস্টাল ম্যাডাম। পলিমার দেখো, এটা পড়ানো হয়েছে? না ম্যাডাম। ঠিক আছে, বাদ। পলিমারাইজেশন টেকনিক, জি ম্যাম, পলিমারাইজেশন টেকনিক। পলিমারাইজেশন টেকনিকের মধ্যে তোমার 3টা ফেজে তোমার পলিমারাইজেশন হয়। এর মধ্যে তোমার আমরা যেটা জেনারেলি এখানে ডিসকাস করা হয় সেটা হচ্ছে তোমার 4টা টাইপের, যেটা সেটা হচ্ছে তোমার বাল্ক সলিউশন, সাসপেনশন, ইমালশন। এটা লিকুইড ফেজেরই ক্লাসিফিকেশন 4টা। 2টা হচ্ছে তোমার হোমোজিনিয়াস আর 2টা হচ্ছে হেটারোজিনিয়াস, এই 2টা ক্যাটাগরিতে। এখন এই 4টা টাইপস পড়তে হবে, এইগুলির মধ্যে কম্পারিজন পড়তে হবে এবং এগুলির এই টেকনিকগুলি অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের পলিমার আমরা তৈরি করি, সেগুলি সুবিধা অসুবিধা এগুলো পড়তে হবে। তো এগুলি এগুলি পড়ানো হয়েছে? জি ম্যাম, হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কোশ্চেন দিব। এটার বেসিসটা হচ্ছে ফ্রি রেডিক্যাল ইনিশিয়েশনের মাধ্যমে তোমার পলিমারাইজেশন, মনোমারের যে আমাদের বেসিসটা, মনোমারের সাথে একটা মনোমারের সাথে আরেকটা মনোমার তোমার অ্যাড হয়ে পলিমারটা ক্রিয়েট হয়। তো এখানে ইনিশিয়েশনটা হয় তোমার ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনের মাধ্যমে পলিমারটা ক্রিয়েট হয়। প্রথমে ইনিশিয়েটর তোমার ইনিশিয়েট করে। আমরা এটা পার্ট এ তে তোমরা এটা জানো যে এখানে কিভাবে তোমার ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনটা প্রসেস হয়। 3টা স্টেপে হয়, ইনিশিয়েশন, প্রোপাগেশন এবং টার্মিনেশন। এটা এই প্রসেস, এইটার বেসিসে তোমার এই টেকনিকগুলি যায়। তো এটা পার্ট এ তে তোমাদের কমপ্লিট হয়। আর আমাদের যে মূল বিষয়টা এই চ্যাপ্টার, সেটা হচ্ছে 4 ধরনের তোমার পলিমারাইজেশন টেকনিক এখানে আসে, অ্যাপ্লাই করা হয়। মনোমারটাকে ইনিশিয়েট করা হয়, ইনিশিয়েটের মাধ্যমে তারপর চেইন ট্রান্সফার এজেন্টটা ইউজ করা হয়। তো এই 3টা সামেশনে আমরা আমাদের মূল জিনিসটা যে আমাদের পলিমার ক্রিয়েট করব, পলিমারটাই 4টা ওয়েতে করছি। তো এই বাল্ক পলিমারাইজেশন এগুলি তো আমি আজকে কোনোটাই পড়াবো না। আজকে আমি পড়াতে তোমাদের ইয়াটা জুমে আসেনি, আমরা জাস্ট কনফার্ম করছি যে আমাদের
যেহেতু কোয়েশ্চেন সেটা চেঞ্জ হয়ে গেছে তোমাদের জন্য, এটা একটু কনফিউজিং যে আমরা কোনটা পড়েছি কোনটা কোয়েশ্চেন আসবে এটা কনফার্ম করার জন্য। সো আমি এটা ডিটেলসে পড়াতে গেলে আমার তো অনেক সময় লাগবে, এটা আমার পক্ষে আজকে পড়ানো সম্ভব না। তো আমি একটু টাচ দিয়ে যাচ্ছি যে স্লাইডগুলি কনফার্ম করে এগুলি পড়ানো হয়েছে কিনা। তো আমাদের 4টা বাল্ক পলিমারাইজেশন স্লাইড দেখা যাচ্ছে না? জি না ম্যাম। স্লাইড দেখা না যাওয়ার কি আছে? আচ্ছা, আবার শেয়ার দিচ্ছি দাঁড়াও। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা দেন না, অল স্ক্রিন শেয়ার। দেখা যাচ্ছে? জি ম্যাম, এখন যাচ্ছে। আচ্ছা, আমি বলছিলাম যে আমরা যে পলিমারাইজেশন এতক্ষণ দেখা যায়নি, জি না ম্যাম। আমরা ফেজের মধ্যে লিকুইড ফেজের 4টা ক্যাটাগরি আছে, এর মধ্যে 2টা ভাগ, হোমোজেনাস হেটারোজেনাস, এবং প্রতিটা ক্ষেত্রে আবার হোমোজেনাসের ক্ষেত্রে 2 রকম, বাল্ক এবং সলিউশন, এবং হেটারোজেনাসের সাসপেনশন ইমালশন। এই 4টা ক্যাটাগরির মধ্যে আমরা আবার কম্পেয়ার করি বাল্ক সলিউশনের এবং সাসপেনশন ইমালশনের। এটার যে মেকানিজমটা এবং অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস এগুলি আমাদের ডিটেলস পড়তে হবে তোমার থিওরি এবং এমসিকিউ দুইটার জন্য। তো এই জিনিসটা যেহেতু পড়া হয়েছে আমি কনফার্ম করে নিলাম, আমি কোশ্চেনে এটা তাহলে ইনপুট করব। ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে? এটা এগুলি তো পড়ানো হয়েছে নাকি স্যার? এগুলি পড়িয়েছেন না সৌরভ স্যার? আমি যেটা দেখাচ্ছি এটা ঠিক আছে? এটা কিন্তু বইয়ের ফিগার। শোনা যাচ্ছে? কেউ সিআর 3 জন রেসপন্স করো প্লিজ। মোহিত আছো তুমি? জি ম্যাম, ম্যাম দেখা যাচ্ছে ম্যাম। এই পার্টটা তো আবার আমাদের মামুন স্যারের ইয়াতে ছিল। মিস হ্যাঁ মিস বলো। আমাদের সৌরভ স্যার যেভাবে পড়িয়েছেন মিস, মানে আপনার মানে প্যাটার্ন তো একটু আলাদা। তো মিসের জন্য আমরা টপিক ওয়াইজ মিস মানে ঠিক মতো বুঝতে পারতেছি না, যেহেতু সবকিছু আলাদা আলাদা। মানে পলিমারাইজেশন টেকনিকটা পড়িয়েছেন উনি, কিন্তু ভিতরে জিনিসগুলো মিস হচ্ছে আপনারটা আর ওনারটা একটু আলাদা হয়ে যাচ্ছে। এর জন্য মিস আমরা কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা পার্ট এ কোনটা পার্ট বি। এটা তো তোমার কিসে, এটা মামুসা পড়েছে? এই যে এটা হচ্ছে তোমার যে মিস 4টা টাইপস মেকানিজমের যে বললাম। ইনিশিয়েশন পার্ট এইগুলা মিস, এগুলো তো মামুন স্যারের ইনিশিয়েশন পার্টে ছিল। প্রপাগেশন হ্যাঁ মামুন স্যার পড়িয়েছে, কিন্তু আমি এই জিনিসটা জাস্ট দিয়েছি এখানে যে মনোমারের ইনিশিয়েশনটা হয় এটা ফ্রি রেডিক্যালটা ইনিশিয়েট করে। মনোমার তো নর্মাল ইনার্ট অবস্থায় একটার সাথে একটা লিঙ্ক আপ হবে না, সেই জিনিসটা বোঝানোর জন্য জাস্ট এখানে স্লাইডটা আমি রেখেছিলাম। এটা এর মধ্যে তোমার বলা লাগবে না। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে 4 ধরনের পলিমারাইজেশনের যে টেকনিক, সেই 4 ধরনের মধ্যে আমরা বাল্ক, সলিউশন, ইমালশন, সাসপেনশন এগুলির মধ্যে কম্পারিজনটা পড়বো এবং এটা ডিটেলসটা পড়বো। ঠিক আছে? আর ফ্রি রেডিক্যাল ইনিশিয়েশনটা হয় যে এটা জাস্ট এটা রিভিউ করার জন্য আমি তখন ক্লাসে দেখিয়েছিলাম, এটা দরকার হলে আমি ডিলিট করে দিচ্ছি, দরকার নেই, এটা পার্ট এতে। ঠিক আছে? জি তাহলে মিস, আমি হ্যাঁ ডিলিট এবার করে দিলাম। ঠিক আছে? এটা জাস্ট তখন আমি বিষয়টা বোঝানোর জন্য আমি বুঝিয়েছিলাম। এই যে আমার এই চ্যাপ্টার মধ্যে বাল্ক পলিমারাইজেশন, সলিউশন পলিমারাইজেশন, সাসপেনশন পলিমারাইজেশন এবং ইমালশন পলিমারাইজেশন এগুলি সবগুলোই লিকুইড ফেজে হয়, এবং এই 4টা পলিমারাইজেশনের মধ্যে ডিটেলস পড়তে হবে যে এটার প্রসেসগুলি কি, এবং এগুলি প্রত্যেকটার সাথে কম্পারিজন করতে হবে, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস পড়তে হবে। স্যার পড়িয়েছে এগুলো? জি ম্যাম, জি ম্যাম পড়িয়েছে। তাহলে আর সমস্যা নেই। এখন এটা তো আমি এতগুলি এটা পড়ানো সম্ভব না, আমি জাস্ট কনফার্ম করছি তোমার পরীক্ষায় এগুলো ইনক্লুড থাকবে। হ্যাঁ, এটা কি তুমি বলতে চাইছো যে স্যার পড়িয়েছেন মামুন স্যার? এটার কথা বলেছো না ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন? না মিস, এটা 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 না, এটা এটা পড়া ঠিক নাই। আছে। এটা সৌরভ স্যার পড়িয়েছেন? না মিস। ঠিক আছে, আমি তোমাদেরকে আফটার জুম ক্লাস এই স্লাইডগুলি ওই মুহিদের মেইলে আমি দিয়ে দিব।
তোমরা এখান থেকে তোমাদের পরীক্ষা 29 তারিখে, আজকে হচ্ছে 18 তারিখ, তো তোমাদের একটু কম বেশি করে স্যারগুলি কমপ্লিট করতে হবে, কারণ এখন আমি এগুলি পড়ানো সম্ভব না। এটা 4টা পার্টের মধ্যে ঠিক আছে। ম্যাম হঠাৎ করে ম্যাম এরকম নতুন জিনিস দিলে ম্যাম আমাদের উপর একটু প্রেসার হয়ে যাবে তো। আমি তো নতুন কিছু দেইনি তোমরা বলছো পলিমারাইজেশন যে টেকনিক গুলো চারটা পড়ানো হয়েছে, তো 4টার মধ্যে তো এটা একটা, নতুন তো কিছু দিইনি। তোমরা লিকুইড ক্রিস্টাল পলিমার পড়ো নাই, ফাইবার ফর্মিং পলিমার পড়ানো হয়নি, এই দুইটা তো আমি বাদ দিয়ে দিয়েছি। কোনো চ্যাপ্টার বাদ ম্যাম, এই slide টা কি ভিতরের পড়বো? জিনিস তো পড়তে হবে। হ্যাঁ, ম্যাম এখন যে স্লাইডটার সামনে আছে ম্যাম, এটা তো আসলে আমরা পড়ি নাই, মানে আমি যে টেস্ট পড়ি নাই, কিন্তু সেই জন্য বললাম এটাকে আলাদা করে পড়া লাগবে আবার। হ্যাঁ পড়া লাগবে না? তুমি 4টা টেকনিকের মধ্যে 4টা টেকনিক পড়বে না, তাহলে কিভাবে হবে? না ম্যাম, যে এই যে চিত্রগুলো, পুরো চ্যাপ্টার যেটা টাচ করে নাই সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, যেটা টোটালি টাচ করা হয়নি সেটা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু যেটা একটা চ্যাপ্টারের ভিতরে একটা পড়বো না, এটা কেমন? এর মধ্যে যদি তোমাদের কোনো কনফিউশন হয় তাহলে বলতে পারো। এখানে তোমার এই ফিগারটার মধ্যে দেখলেই বুঝতে পারবা যে তোমার এখানে মনোমার গুলি, তোমার এই ক্লাসগুলি রেকর্ড আছে। কি যেন বলছে মহিদ, জি ম্যাডাম। এই ক্লাসগুলি আমি যখন নিয়েছি তখন ওই যে তোমার রিসেন্ট যারা সিআর এদের কাছে রেকর্ড থাকতে পারে, আমি জানি না, আমার কাছে নাই, আমি রেকর্ড করিনি, তাদের থেকে তোমরা কালেক্ট করতে পারো। ম্যাম 46 আর ব্যাচের তাছাড়া 1-1 এ যাদের পিএসসি ছিল ওদের, মানে তোমাদের পরের ব্যাচ, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে তোমরা কত প্রথম ব্যাচ? ম্যাডাম, আমরা 45 ব্যাচ। হ্যাঁ 46, এটা হচ্ছে ওদের কাছে থাকতে পারো। হ্যাঁ তোমরা দেখতে পারো, আমি জানি না কনফার্ম, ওরা রেখেছে, 3টা ডিপার্টমেন্ট ছিল তো, কারো না কারো কাছে পেতে পারো। আচ্ছা এইটা তো এখন 4টার মধ্যে তো আমি স্পেসিফিক এভাবে তো আর করা যায় না। আচ্ছা এখন তাহলে আমরা বললাম যেটা এখানকার তোমার 4টা পলিমারাইজেশন প্রসেস এবং এটার অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আমরা করব। পলিমার ডিগ্রেডেশন কি পড়িয়েছে? জি ম্যাম জি পড়িয়েছি। মিস পড়িয়েছেন। পলিমার ডিগ্রেডেশনের মধ্যে পলিমার ডিগ্রেডেশনটা কি, আমরা যেভাবে মনোমার একটার সাথে একটা লিঙ্ক আপ করেছি, এই মনোমার গুলিকে আবার রিভার্সলি পলিমারটা আবার ভেঙে যায়। ভেঙে যাওয়ার যে ইনসিডেন্ট, এগুলো বিভিন্ন ওয়েতে হয়ে থাকে। তোমার থার্মাল ডিগ্রেডেশন হয়, তারপর তোমার মেকানিক্যাল ডিগ্রেডেশন হয়, কেমিক্যাল ডিগ্রেডেশন হয়, আমাদের যেমন সনিকেশন, যেগুলো আল্ট্রাসনিক ডিগ্রেডেশন হয়, বিভিন্ন রকম রেডিয়েশন আছে, রেডিয়েশন ইফেক্টেড ডিগ্রেডেশন হয়, তো এরকম বিভিন্ন টাইপস এর ডিগ্রেডেশন হয়। তো এখানে টাইপস গুলি দেওয়া আছে, এবং এই যে এটা বিভিন্ন ওয়েতে হতে পারে। 2টা ওয়েতে তোমার চেইন গুলি ব্রেক হয়, একটা হচ্ছে তোমার মাঝামাঝি বড় বড় হয়ে ভাঙতে পারে এলোমেলো ভাবে, আরেকটা হচ্ছে তোমার সাইড থেকে তোমার চেইনটা ব্রেক করতে পারে। তো এগুলি তোমার ডিগ্রেডেশনের যে টাইপ গুলি আছে, থার্মাল ডিগ্রেডেশন নাম্বার 1, এটা আমাদের যে পলিমার সায়েন্সের কমন বইটা আছে সেটা থেকেই নেওয়া। এটা কি পড়িয়েছে? মুই একটু রেসপন্স করো। জি মিস এটা পড়িয়েছেন। হ্যাঁ হ্যাঁ স্যার যদি পড়ে থাকে গুড। এখান থেকে তোমার এগুলি ডিটেলস পড়বো, কারণ এখান থেকে আমরা এমসিকিউ এবং কোয়েশ্চেন সবই দেব। তারপর হচ্ছে তোমার আচ্ছা যেগুলি স্লাইডের মধ্যে আমি এগুলি পড়িয়েছি, কিন্তু এখানে স্লাইডের কন্টেন্ট দিইনি, এগুলো আর পড়ার দরকার নেই।
মেকানিজম গুলো হচ্ছে তোমার মেকানিজম অফ থার্মাল ডিগ্রেডেশন, কি মেকানিজমে তোমার থার্মাল ডিগ্রেডেশনটা হচ্ছে সেটা এখানে দেওয়া। তোমার ডিপলিমারাইজেশন এগুলি আছে, স্লাইডগুলি বাদ দিলাম, শুধুমাত্র এটার এক্সাম্পল দেওয়া আছে এখানে। পলিমিথাইল মিথেক্রাইলেট, যেটা এই পলিমিথাইল মিথেক্রাইলেটের যে থার্মাল ডিগ্রেডেশনটা হয় সেটা কিভাবে হয়, সেটার প্রসেসটা করতে হবে। এটা পড়িয়েছে? মিস এটা আমাদের পুরোটাই প্রত্যেক পড়ায় নাই। রকম ডিগ্রেডেশনের জাস্ট আমাদের প্রসেসটা বলে দিয়েছে, মানে বাট ডিটেলস এভাবে এত ডিটেলস এ পড়ানো হয়নি। কোনো স্পেসিফিক পলিমারের, আচ্ছা তুমি আমি লিখে রাখি কোনটা পড়ানো হয়েছে কোনটা পড়ানো হয়নি, অনেক সমস্যা। এই এক্সাম্পলটা পড়ানো হয়নি তো? জি মিস। মানে থার্মাল ডিগ্রেডেশনটা এক্সপ্লেনেশনটা দেওয়া হয়েছে, কিন্তু এক্সাম্পল কিভাবে ডিগ্রেড করছে কোনো এক্সাম্পল দেওয়া হয়নি, এই তো। ঠিক আছে, তারপর দেখো মেকানিক্যাল ডিগ্রেডেশন। মেকানিক্যাল ডিগ্রেডেশন ম্যাম মেকানিক্যাল ডিগ্রেডেশন বাই, ডিগ্রেডেশন, ফটো ডিগ্রেডেশন, অক্সিডেটিভ ডিগ্রেডেশন, এগুলো ম্যাম জাস্ট আমাদের পরিচিত আকারে পড়ানো হয়েছে, লাইক জিনিসটা কিভাবে হয়, মানে জাস্ট সিম্পলি জাস্ট এভাবে, মানে মনে করেন ডেফিনেশন টাইপের মতো করে পড়ানো হয়েছে। এত ডিটেলস আমরা কোনোটাই আর কিভাবে পড়ি নাই। ফটো ডিগ্রেডেশন পলিমিথাইল মিথেক্রাইলেটের যে এক্সাম্পলটা এখানে দিয়েছি এটা ফটো ডিগ্রেডেশনের। তারপর ফটো স্টেবিলাইজার, এটা তোমার ডিগ্রেডেশনটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। আমরা এই ফটো স্টেবিলাইজার ইউজ করে ফটো ডিগ্রেডেশনটাকে কন্ট্রোল করতে পারি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেগুলো ইউজের মাধ্যমে ফটো ডিগ্রেডেশনটা আমরা রেজিস্ট করতে পারি। ফাংশন অফ ফটো স্টেবিলাইজার, তারপর ডিগ্রেডেশন বাই হাই এনার্জি রেডিয়েশন। এখানে যেটা হয়, এখানে আবার রিভার্সলি যে তোমার ডিগ্রেডেশনটা হচ্ছে, ডিগ্রেডেশনে দেখা যাচ্ছে স্ক্রিন? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমার ইন্টারনেটের লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে না। এখন আমরা ডিগ্রেডেশন বাই হাই এনার্জি রেডিয়েশন, এটা কি আমাদের হয়েছিল? স্যার পড়িয়েছেন? একটু রেসপন্স করো, আমি লিখে রাখছি, সেই অনুযায়ী তোমাদের কোশ্চেন সেট করবো। জি ম্যাম, পড়ানো হয়েছে সেটা। আচ্ছা, এটা হলে ওকে। অক্সিডেটিভ ডিগ্রেডেশন, জি মিস হাইড্রোলাইটিক, হয়েছিল। ঠিক আছে, হাইড্রোলাইটিক ডিগ্রেডেশন। জি মিস। হ্যাঁ, কোনটা হয়নি বলেছে এখানে? শুধু এক্সাম্পল গুলি পড়ানো হয়নি, এই তো? মিস ওই যে মিস ইন্ট্রোডাকশনের মতো করে মিস সব পড়ানো হয়েছে, মিস ডিটেইলস এত বেশি পড়ানো হয়। মানে ম্যাম ডেফিনেশন টাইপ করে পড়ানো হয়েছে অ্যাকচুয়ালি, মানে একটা প্রসিডিউর বা কিভাবে হয়, কোন এক্সাম্পল দেয় এটাই ভাবে হচ্ছে, এভাবে পড়ানো হয় নাই, লাইক ডেফিনেশন টাইপ। এক্সাম্পল বাদ, ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা ক্রস করলাম। মানে ডিগ্রেডেশন চ্যাপ্টারটা পড়িয়ে হয়েছে কিন্তু এক্সাম্পল গুলো দেওয়া হয়নি। ওকে, ঠিক আছে।
দেখো পলিমার ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টার গুলো আছে এখানে অ্যামরফাসনেস এবং ক্রিস্টালিনিটি এই দুইটা জিনিসের মধ্যে তোমার একটু ডিটেলস স্টাডি আছে। স্লাইড গুলি দেখো, এগুলি পড়ানো হয়েছে কিনা। তোমার আমরা যদি পলিমারকে ক্লাসিফাই করি, এটা পলিমারের মধ্যে তোমার এই দুইটা ফিচার থাকবেই, 100% অ্যামরফাস এবং 100% ক্রিস্টালাইন। এই ধরনের পলিমার আসলে দেখা যায় না, সেমি ক্রিস্টালাইন পলিমারই তোমার অ্যাভেলেবল। এটা ক্রিস্টালিনিটি এবং অ্যামরফাসনেস এটা মিক্স থাকে সেমি ক্রিস্টালাইন যে পলিমার গুলা সেগুলোর মধ্যে। এখানে তোমার ক্রিস্টালিনিটির উপর ডিপেন্ড করে ওপাসিটি, পলিমারটা কতটা ওপেক হবে সেটা ডিপেন্ড করে। তারপর ক্রিস্টালাইজেশন অফ পলিমার, এই ক্রিস্টালাইজেশনটা হচ্ছে তোমার আমাদের যে পলিমার চেইনটা এটা কিভাবে তোমার মানে ওরিয়েন্টেড হয়ে আছে, কতটা সুন্দর ফোল্ডিং ক্রিয়েট করছে, ফোল্ড হয়ে আছে, সেটাই এক্সপ্লেইন করে। ক্রিস্টালিনিটি এবং অ্যামরফাসনেস এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে পলিমার যে ইনারের চেইনটার যে অ্যারেঞ্জমেন্ট এটা তোমার পলিমারের প্রপার্টিসটাকে ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে, পলিমারটা কি রকম প্রপার্টি শো করবে। তো এগুলো কি স্যার পড়িয়েছেন নিশ্চয়ই নাকি? জি ম্যাম জি, পড়িয়েছে। পড়িয়েছেন। তাহলে পলিমারাইজেশনের তোমার তাহলে কোনো পলিমারের ক্রিস্টালিনিটি এবং অ্যামরফাসনেসটা কি, এবং তার সাথে রিলেটেড মানে যদি বেশি ক্রিস্টালাইন পলিমার হয় সেটা কি রকম প্রপার্টি শো করবে, আর যদি ক্রিস্টালিনিটি কম থাকে সেটা কি রকম প্রপার্টি শো করবে সেটা পড়তে হবে। অ্যামরফাস পলিমার হচ্ছে তোমার পলিমারের যে চেইনগুলো হচ্ছে এগুলি, এই যে দেখো এখানে কি লেখা আছে, পলিমার চেইনস উইথ ব্রাঞ্চেস অর ইরেগুলার পেন্ডেন্ট গ্রুপস ক্যানট প্যাক টুগেদার রেগুলারলি এনাফ টু ফর্ম ক্রিস্টাল অ্যান্ড আর said to be amorphous। এদের যে ওরিয়েন্টেশনটা হয় এটা সুন্দরভাবে হতে পারে না, এটা এলিমেন্ট, কারণ হচ্ছে এখানে যদি পলিমার চেইনের মধ্যে তোমার পেন্ডেন্ট গ্রুপ মানে বড় সাইড গ্রুপ যদি থাকে তাহলে তোমার এটা ওরিয়েন্টেশনটা প্রপার হয় না। ব্রাঞ্চেস যদি থাকে তাহলে ওরিয়েন্টেশনটা প্রপার হয় না, তখন তোমার এরকম এলোমেলো ভাবে অ্যারেঞ্জ হয়। এরকম ভাবে তোমার অ্যারেঞ্জ হলে তোমার এরকম ফাঁকা স্পেসটা থাকে, এবং এই কন্ডিশনটাকে তোমার অ্যামরফাস পলিমার বলছে। অ্যামরফাস পলিমারটা কি হয়, এটা পলিমারকে সফট রাখে, এবং যত অ্যামরফাসনেস যদি বেশি হয় তখন এটার মেল্টিং পলিমারের যে মেল্টিং টেম্পারেচার এটা কমে যায় as compared to crystalline condition। এবং এখানে ফাঁকা স্পেস থাকে এটা বলে তোমার যে কোনো ডাইস কেমিক্যাল সলভেন্ট সহজে পেনিট্রেট করতে পারে। আর ক্রিস্টালাইন যদি হতো এখানে কম্প্যাক্টনেস বেশি থাকতো এবং ওরিয়েন্টেশনটা খুব সুন্দর হতো, এবং ফাইবারের মধ্যে স্পেস কম থাকতো। পলিমারের মধ্যে তোমার কি হতো, ওরিয়েন্টেশন পলিমার চেইন গুলি ভালোভাবে ওরিয়েন্টেড হতো, এবং ওরিয়েন্টেড হওয়ার কারণে যেটা হতো এটার স্ট্রেংথটা বেড়ে যেত, স্পেস কম থাকতো, তোমার যে ডাইস কেমিক্যালস যেগুলো এগুলির পেনিট্রেশনটা কম হতো। তো এইগুলির প্রপার্টির উপর ভিত্তি করে তোমার পলিমারের ফিচারগুলি চেঞ্জ হয়। বিভিন্ন রকম পলিমার আছে, এতগুলি না পড়লেও চলবে। কমন যেগুলো তোমার আমাদের পলিয়েস্টার, তারপর পলিপ্রোপিলিন, পলিস্টাইরিন, তারপর তোমার হাই পারফরমেন্স যে ইঞ্জিনিয়ারিং পলিমার গুলি আছে এগুলি এখন পড়ার দরকার নেই, এগুলি পরে তোমাদের পড়ানো হবে নেক্সট অন্য কোনো ইয়ারে। ম্যানমেড ফাইবারের মধ্যে হাই পারফরমেন্স ফাইবার নিয়ে কথা বলা হয়। ইঞ্জিনিয়ারিং পলিমারের মধ্যে বিভিন্ন রকম পলিমার আছে, স্ট্যান্ডার্ড যে পলিমার গুলি এগুলি পড়লেই হবে, যেমন পলিস্টারিন, পলিমিথিল মিথেক্রিলেট, পলিভিনাইল ক্লোরাইড, পলিপ্রোপিলিন, লো ডেন্সিটি পলিইথিলিন, হাই ডেন্সিটি পলিইথিলিন, এগুলি এক্সাম্পল গুলি মানে পার্ট এতে মোহাম্মদ স্যার দিয়েছেন। তো মোটামুটি জাস্ট বোঝার জন্য যে এখানে কোন পলিমার গুলি বেশি অ্যামরফাস এবং কোনগুলি বেশি ক্রিস্টালাইন কন্ডিশনটা ক্যারি করছে সেটা বোঝানোর জন্য। এখানে 8টা ফ্যাক্টরস আছে আমি এখানে মেনশন করেছি, যেগুলো তোমার ক্রিস্টালিনিটাকে ইম্প্যাক্ট নিয়ে আসে ক্রিস্টালিনিটির উপর। যেমন যদি লং চেইন পলিমার হয়, পলিমারের চেইনটা যত বেশি লম্বা হবে, যে যে লম্বা একটা চেইন যত বেশি হবে তত লেস লাইকলি টু ক্রিস্টালাইজ। আর যদি ব্রাঞ্চিং হয়
মানে এখানে সাইড চেন থাকে, তাহলে তোমার যেটা হয় এই পলিমারের যে টেন্ডেন্সি থাকে লেস লাইকলি টু ক্রিস্টালাইজ, এটা ক্রিস্টালিনিটি ফর্ম করে কম, কারণ বলেছিলাম যে এটা সুন্দরভাবে ফোল্ড হতে পারে না, যত বেশি সাইড থাকবে তত প্যাকিংটা এটার ভালো হয় না, চেইনের প্যাকিংটা সুন্দর হয় না, তখন এটা অ্যামরফাসনেস ক্রিয়েট করে। তারপর থার্ড যেটা কোপলিমার, এখানে বিভিন্ন ধরনের কোপলিমার আছে, এগুলি পার্ট এতে পড়েছো, র্যান্ডম, ব্লক, গ্রাফট, অল্টারনেটিং, এটার সাথে রিলেশন আছে। যেমন অল্টারনেটিং যেটা, সেটাতে তোমার মোর লাইকলি টু ক্রিস্টাল, আর বাকি তিনটাতে তোমার অল্টারনেটিং এ কেমন আছে, অল্টারনেটিং এ হচ্ছে তোমার এ বি এ যদি একটা মনোমার হয়, বি যদি একটা মনোমার হয়, এটা অল্টারনেট ভাবে আসবে। এই প্যাটার্নটাতে তোমার সবচেয়ে বেশি কিছু করে ক্রিস্টালিনিটি শো করে এই প্যাটার্নটাতে। আর বাকি যে তিনটা প্যাটার্ন আছে, র্যান্ডমলি, ব্লক এবং গ্রাফট, এগুলিতে তোমার মোর অ্যামরফাসনেস শো করে। তো এই তিনটা ফ্যাক্টর, আরো 5টা আছে, এগুলি কি স্যার পড়িয়েছেন? ট্যাকটিসিটি, ট্যাকটিসিটি 3 রকম, অ্যাটাকটিক, সিন্ডিওট্যাকটিভ এবং আইসোট্যাকটিভ। অ্যাটাকটিক, সিন্ডিওট্যাকটিভ, আইসোট্যাকটিভ, এগুলির মধ্যে অ্যাটাকটিভ যেটা, এটা মোস্ট লেস লাইকলি টু ক্রিস্টালাইজ। অ্যাটাকটিভ হচ্ছে তোমার এলোমেলো ভাবে থাকে, আমরা জানি এলোমেলো যেগুলি থাকবে সেগুলি ওরিয়েন্টেশনটা প্রপার হয় না, যত ওরিয়েন্টেশনটা প্রপার হতে গেলে তোমার অর্গানাইজড হতে হয়, অর্গানাইজড যতগুলি থাকবে সেগুলি তত বেশি ওরিয়েন্টেশন প্রপার হবে। আর এখানে যেটা হচ্ছে, এখানে যে ব্যাকবোনের সাথে তোমার সাইড গ্রুপটা থাকে, এই সাইড গ্রুপটা এলোমেলো ভাবে অ্যারেঞ্জ থাকে অ্যাটাকটিকে, এই কারণে তোমার অ্যাটাকটিভ পলিমারের দেখো লেস লাইকলি টু ক্রিস্টালাইজ, ক্রিস্টালাইজ হতে কম চায়। আর যদি প্লাস্টিসাইজার আমরা ইউজ করি পলিমার চেইনের মধ্যে, কি করে এটা ক্রিস্টালিনিটি রিডিউস করে দেয় ইন দ্য প্রেজেন্স অফ প্লাস্টিসাইজার। তো এটা একটা কারণ, ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। 6 নম্বর হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। পলিমার চেইনগুলির মধ্যে যখন বিভিন্ন রকম বন্ড দেখা যাবে, হাইড্রোজেন বন্ড, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, বিভিন্ন রকম বন্ড আমরা জানি, ভ্যান ডার ওয়ালস ফোর্স, অনেক রকম বন্ড থাকে, যেটাই থাকুক না কেন, যদি বন্ড তোমার থাকে, ইন্টারমলিকুলার ফোর্স থাকে, ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট করে, তখন ক্রিস্টালিনিটিটা কি করবে, প্রভাবিত হবে। The extent of interaction between polymer chains depends on the chemical structure of polymer and this affects the polymer crystallinity. তোমার আমাদের এখানে এটা নাইলনের ক্ষেত্রে আমরা দেখি যে হাইড্রোজেন বন্ড থাকে একটা চেইনের সাথে আরেকটা চেইন, এই যে এখানে নাইলনের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে দেখো এই চেইনের সাথে এই চেইন কিভাবে লিংক আপ হয়েছে, হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। সো এটার সাথে এটার যে বন্ডটা ক্রিয়েট হচ্ছে, কি করছে, এটা স্ট্রঙ্গার হয়ে যাচ্ছে। চেইন মোবিলিটি ডিপেন্ড অন কেমিক্যাল স্ট্রাকচার। এই কেমিক্যাল স্ট্রাকচার আমাদের চেইনের যে মুভমেন্টটা এটাকে প্রভাবিত করে। তাহলে আমাদের বন্ডগুলি কেমন আছে, ইন্টারমলিকুলার চেইনের মধ্যে যে বন্ডেজ, এই বন্ডেজটা কেমন আছে, সেটা তোমার ক্রিস্টালিনিটিকে প্রভাবিত করছে। তাছাড়া বলেছিলাম আমাদের বিভিন্ন রকম বন্ড, আয়নিক বন্ড, হাইড্রোজেন বন্ড, তারপরে তোমার কার্বক্সি কন্টেইনিং ডাইপোল ডাইপোল, কার্বক্সিলিক কন্টেইনিং পলিমার, এটা আয়নিক বন্ড, এটা দেখাচ্ছে। ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, তো পার্শিয়াল যে চার্জ ক্রিয়েট হয়, এটা বিভিন্ন রকম চার্জ হতে পারে, বিভিন্ন রকম বন্ড হতে পারে। তো এই বন্ডগুলি যেটাই থাকুক, এক এক পলিমারের জন্য এক একটা থাকবে, কারণ পলিমারের মধ্যে কি ধরনের মনোমার দিয়ে আমরা পলিমারাইজেশন করছি সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই চার্জগুলি ক্রিয়েট হয়। তো এটার উপর ডিপেন্ড করে আমার ক্রিস্টালিনিটির ইম্প্যাক্ট আসছে। পেন্ডেন্ট গ্রুপ হচ্ছে তোমার যেটা বলেছিলাম, সেটা হচ্ছে স্মল যে সাইড গ্রুপটা থাকে পলিমার ব্যাকবোনের সাথে, সেই সাইড গ্রুপটা কি রকম সেটা সাইজের উপর ডিপেন্ড করে তোমার ফাইবারের যে ওরিয়েন্টেশন, সরি যে পলিমার চেইনের যে ওরিয়েন্টেশন, এটা তোমার ডিপেন্ড করছে। যদি পেন্ডেন্ট গ্রুপ মানে সাইড গ্রুপটা বেশি বড় হয়, সেটা কিন্তু পলিমারকে প্রভাবিত করবে। Regular polymer with a small pendant group crystallize more readily than do the polymer with large bulky pendant group. এখানে দেখো পলিপ্রোপিলিন এবং পলিস্টাইরিন দুটোর এক্সাম্পল দেওয়া আছে। পলিস্টাইরিনের সাথে তোমার এখানে সাইড যে গ্রুপটা আছে, এটা তোমার বাল্কিয়ার গ্রুপ। এটা কি করছে, পলিভিনাইল অ্যালকোহল যেটা
bulky pendant group, polyvinyl alcohol is made by the hydrolysis of polyvinyl acetate. সাইড চেন, এখানে পলিভিনাল অ্যাসিটেটের এখানে যে গ্রুপটা আছে এটা অ্যাসিটেট আর পলিভিনাল অ্যালকোহল, এখানে গ্রুপটা বাল্কেল। সো এখানে কি হয়, পলিভিনাল ক্রিস্টালাইজ মোর রেডিলি দেন পলিভিনাল অ্যাসিটেট বিকজ অফ দ্য বাল্কি অ্যাসিটেট গ্রুপ ইন পলিভিনাল অ্যাসিটেট। The hydroxyl groups in polyvinyl alcohol also form the strong hydrogen bonds. তাহলে আমার এই গ্রুপটা মেইন চেন হচ্ছে এটা, তার সাথে সাইড গ্রুপ হচ্ছে এটা, আর এখানে সাইড গ্রুপ হচ্ছে এই যে হাইড্রোক্সিল গ্রুপ, পলিভিনাল অ্যালকোহল এটা পলিভিনাল অ্যাসিটেট। তো এই মিস যে সাইড, একটু ইন্টারাপ্ট করব মিস। বলো। মিস এখানে হচ্ছে যে টপিকগুলো আপনি পড়াচ্ছেন সেই টপিকগুলো মানে হচ্ছে একটা পলিমারের ক্রিস্টালিটিকে কিভাবে ইফেক্ট করে এই জিনিসটাই না? হ্যাঁ মিস আমাদের সৌরভ স্যার শুধু হচ্ছে মিস এই টপিকগুলো পড়িয়ে পড়িয়ে জাস্ট হচ্ছে কিভাবে ক্রিস্টালিনিটি বাড়ে আর কিভাবে ক্রিস্টালিনিটি কমে শুধু এইটুকুই দেখিয়েছেন মিস, এর বেশি ডিটেলসে কিন্তু উনি করাননি। হ্যাঁ সেটা সেটা তো তোমার এখন বারে কম, এটাই তো এটাই বলা হচ্ছে তোমার এখানে, এর থেকে বেশি কম কিছু না। তোমার এই পেন্ডেন্ট গ্রুপ যদি বড় হয়, মানে সাইড গ্রুপটা যদি বড় হয়, তাহলে যেটা হবে তোমার এখানে কি বলছে, পলিভিনাল এখানে কি এটার তুলনায় পিভি এর তুলনায় পিভি অ্যাসিটেট যেটা পলিভিনাল অ্যাসিটেট, এটার মধ্যে বাল্কের সাইড গ্রুপ আছে। তো যত বেশি বড় বাল্কের গ্রুপ থাকবে তত এর অ্যারেঞ্জমেন্টটা ফাঁকা স্পেস ক্রিয়েট করবে। তো এটার উপর ডিপেন্ড করে তোমার এটা ক্রিস্টালিনিটির উপর প্রভাব ফেলে। তো ফাঁকা স্পেস হলে এটা বেশি মোর অ্যামরফাস হবে। আজান দিচ্ছে, আমরা একটু ডিলে করি। যেটা সেটা হচ্ছে তোমার প্রসেসিং যে বিষয়টা, এটা যখন পলিমারটা মিস এই টপিক পড়ানো হয়নি মিস। আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে তোমার ক্রিস্টালাইজেশন যে বিষয়টা, ক্রিস্টালিনিটিটা বাড়ে বা কমে 8টা ফ্যাক্টর দিয়ে, এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। এই 8 নাম্বারটাই মিস পড়ানো হয়। আমি তো এখন বলে দিচ্ছি, শোনো। আমরা যখন মরফোলজি পলিমার কে ক্রিয়েট করি তখন দেখা যায় যে পলিমারের যে বিভিন্ন রকম প্রসেসিং কন্ডিশন থাকে, আমরা এটাকে মেল্ট করি, কখনো কুল করি, কখনো হিট করি, হাই টেম্পারেচারে নিয়ে যাই, আবার লো করি। এখানে প্রসেসিং এর একটা স্টেপ হচ্ছে কুলিং। এই কুলিংটা যদি আমি স্লো করি তখন ক্রিস্টালিনিটিটা দেখা যায় যে a polymer is more likely to have higher percentage crystallinity if it is cooled slowly, যখন স্লো কুলিং করা হয়। ওরিয়েন্টেশনে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার crystallinity can be enhanced by cooling the bulk material either when it is synthesized or during its processing. This is common for both films and fiber. আছে জাস্ট এই 8টা পয়েন্ট অ্যাটলিস্ট মনে রাখা তো সম্ভব নাকি? পেন্ডেন্ট গ্রুপ যদি বড় হয় তাহলে তোমার ক্রিস্টালিনিটিটা টেন্ডেন্সিটা তোমার কমে যাবে। কোনটা প্রপোর্শনাল কোনটা রিভার্স এটা তো মনে রাখতে হবে অন্তত, তা নাহলে কিভাবে হবে? যখন বন্ডটা বেশি হবে তখন ক্রিস্টালিনিটিটা ইমপ্রুভ করবে, ইন্টারমলিকুলার ফোর্স। যখন প্লাস্টিসাইড থাকবে তখন ক্রিস্টালিনিটিটা রিডিউস করবে, ক্রিস্টালিনিটি কমে যাবে। তারপর তোমার এইখানে ট্যাকটিসিটি যেটা আমরা বলছি যে অ্যাটাকটিক যেটা মেইন চেনের সাথে, এটা তো জানেন যে সাইড গ্রুপগুলি আছে, এটা মেইন চেনের সাথে কখনো এক পাশে থাকে, কখনো অল্টারনেটিভ ওয়েতে থাকে, কখনো এলোমেলো ভাবে থাকে। এটা তো মোহাম্মদ স্যারই পড়িয়েছেন না? জি মিস, সৌরভ স্যারও করিয়েছেন। ঠিক আছে, তো এটার জন্য আমাদের এখানে এই ফরম্যাটের জন্য যেটা সেটা হচ্ছে অ্যাটাকটিক যেটা লেস লাইকলি টু ক্রিস্টালাইজ, এটা কম ক্রিস্টালাইজ হতে চায় এই ফরম্যাটটা। যখন এই প্যাটার্নে থাকবে মেইন চেনের সাথে সাইড গ্রুপগুলো, তখন এটার যে কন্ডিশনটা হচ্ছে লেস লাইকলি টু ক্রিস্টালাইজ। তারপরে তোমার যেটা কোপলিমার্স 4 রকম আছে, এর মধ্যে অল্টারনেটিং যে কোপলিমার্সটা সেখানে যেটা হয় অল্টারনেটিং প্যাটার্ন 2 রকম, তো একটা হোমো একটা কো। একই রকম থাকলে হোমো আর ডিফারেন্ট মনোমার থাকলে তোমার কো। তো কোপলিমারের সাজানোটা বিভিন্ন ব্লক ওয়াইজ হয়,
র্যান্ডমলি হয়, সাইড গ্রাফটিং করে হয়, মানে একটা পলিমার এদিকে গেল আর একটা চেন আরেক দিকে করলো, বা একটা এ একটা বি এভাবে মনোমার, মানে মনোমার 1 এখানে মনোমার 2 এখানে অল্টারনেট করে হয়। তো অল্টারনেটিং যে পলিমার এই প্যাটার্নটাতে তোমার মোর লাইকলি টু ক্রিস্টালাইজ, এটা বেশি ক্রিস্টালাইজ হতে চায় এই প্যাটার্নটা অন্যটার তুলনায়। আরেকটা কি, আর দুইটা কি বলেছে, ব্রাঞ্চিং এবং লেন্থ অফ চেইন। ব্রাঞ্চিং এ কি থাকে, ব্রাঞ্চিং হচ্ছে লিনিয়ার এবং ব্রাঞ্চ যে স্ট্রাকচারটা, এখানে যদি লিনিয়ার স্ট্রাকচার হয় মানে যত বেশি স্ট্রেট যাবে চেইনটা লেস লাইকলি টু ক্রিস্টালাইজ, কারণ এরা হচ্ছে সুন্দরভাবে অর্ডারলি তোমার ফোল্ড ক্রিয়েট করতে পারবে চেইন গুলো। পলিমার তো মনোমারের সাথে একটা লিঙ্ক হয়ে একটা চেইন ক্রিয়েট করে তো পলিমার, তাই না? এই চেইন গুলার মানে সাজানোটা কি হয়, সুন্দরভাবে হয় যখন লম্বা চেইন হবে। আর যদি ব্রাঞ্চ হয়ে যায় তখন এটা মানে এত সুন্দরভাবে তোমার ওরিয়েন্টেড হতে পারে না। এই 8টা ফ্যাক্টর। সমস্যা আছে এখানে? মোহিত, মিস ঠিক আছে, তোমাদের এত ডিটেলস পড়া লাগবে না, কিন্তু ফ্যাক্টর গুলি তো অন্তত পড়তে হবে, কখন বাড়ে কখন কমে। লিস্ট নাম্বার 1 ধরো লেন্থ অফ চেইন, এটা লিখতে পারো, যদি এই যে একটা লাইন করতে লিখতে হবে অন্তত। এক্সাম্পল গুলি না দিলা, এক্সাম্পল দেওয়ার নাই, কিন্তু বাড়ে কমে মিনিমাম তো এটা লিখতে হবে। কখন জি মিস, ক্রিস্টালিন বারে কমে এটা লিখতে পারবো। হ্যাঁ, তো এখানে যদি এগুলি না লিখতে পারো না লিখবা। কখন বাড়ছে ক্রিস্টালিনটি, কখন কমছে, যেমন প্লাস্টিসাইজারের কাজ কি, প্লাস্টিসাইজার যখন চেইনের মাঝখানে দেওয়া হয় তখন এটা স্লিপারি করে দেয়, স্লিপারি করে দিলে তখন এটা মুভমেন্টটা বেড়ে যায়, তখন কি হয়, এটা ক্রিস্টালিনিটিটাও তোমার নর্মালি এমনি কম হয়ে যায়, কমে যায়। তো এরকম তোমার প্রত্যেকটা বাড়ি কমে কখন, এটা তো অন্তত মনে থাকতে হবে। আমি এখানে ডিটেলস দিয়েছি, ডিটেলস না লিখলাম। এখানে তোমার যেটা প্রসেসিং এর ওরিয়েন্টেশনটা, আচ্ছা এটা নাই বলি, তোমাদের তেমনি অসুবিধা মনে হচ্ছে। 8টা পয়েন্ট মনে রাখলাম আমরা। ডিএসসি এর মাধ্যমে তোমার পলিমারের যখন এখানে এটা হচ্ছে অ্যামরফাসনেস এলোমেলো হয়ে থাকে, আর এটাও সুন্দরভাবে যখন ওরিয়েন্টেড হয়ে থাকে, এই পোর্শনটা হচ্ছে ক্রিস্টালাইন। এই ক্রিস্টালিনিটি এবং অ্যামরফাসনেস কোনো পলিমারের মধ্যে কতটুকু আছে সেটা ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি, এটা একটা ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারি। তো এটা কিভাবে ডিটারমাইন করছি, এটা আমার না জানলেও কোন ইনস্ট্রুমেন্ট মিস এই ইনস্ট্রুমেন্টটা সম্বন্ধে হচ্ছে গিয়ে সৌরভ স্যারের লেকচারে ছিল না। ছিল না, ম্যাম এটা কিন্তু পড়ি নাই। হ্যাঁ, তাহলে এটা অ্যাটলিস্ট ডিএসসি এর মাধ্যমে আমরা ক্রিস্টালিনিটি এবং অ্যামরফাসনেস ডিটারমাইন করতে পারি, এটা তো মনে থাকতে হবে। মিস Yes, জাস্ট এটা তাহলে মনে রাখবো যে ডিএসসি মাধ্যমে এটা করা যায়, মিস এটা ডিটেইলস করা কিছু যায়, রাইট পড়তে রাইট, হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটাই মনে রাখো। আচ্ছা মিস। ইফেক্ট অফ ক্রিস্টালিনিটি অন পলিমার প্রপার্টিজ, অপটিক্যাল কি প্রপার্টিজ, থার্মাল মেকানিক্যাল, এগুলোতে কি ইফেক্ট নিয়ে আসে। পলিমার মরফোলজি আমরা জানি, যেটা এটার অ্যামরফাস এবং ক্রিস্টালিনিটি টাকে এটা করে, এটা 3টা মডেল আছে আমাদের, সেটা হচ্ছে ফ্রিঞ্জ মডেল, ল্যামেলার মডেল এবং ফোল্ডেড চেইন মডেল। কোনটা পড়িয়েছে স্যার? পড়েছে? জি মিস মিস প্রিন্স মিশেলের মডেলটা হচ্ছে আমাদেরকে পড়ানো হয়েছিল। হ্যাঁ জি মিস। বলো, এই 3টা পড়িয়েছেন স্যার? ম্যাম 3টার মধ্যে আমাদেরকে হচ্ছে প্রিন্স মিশেলের মডেলটাকে পড়ানো হয়েছে। আচ্ছা, 1 নাম্বারটা জি মিস। ঠিক আছে, 1 নাম্বারটাই করবা, ওকে। তারপরে তোমার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা কি, এটা পড়িয়েছে? জি মিস এটা পড়িয়েছেন। হ্যাঁ, এটা না থার্মাল পড়লে গুলো পড়ানো হয়েছে। থার্মাল ইফেক্ট, এটা তো জানো, এটা হচ্ছে একটা ট্রানজিশন টেম্পারেচার, জাস্ট এই ট্রানজিশন টেম্পারেচার আগের অবস্থাটা গ্লাসি, পরের অবস্থা হচ্ছে রাবারি। এটা হচ্ছে একটা ট্রানজিশন টেম্পারেচার। গ্লাস ট্রানজিশন টেম্পারেচার ইজ এ টেম্পারেচার, এটা একটা টেম্পারেচার, যে টেম্পারেচার ইন্ডিকেট করছে পলিমারের আগের অবস্থাটা হচ্ছে গ্লাসি এবং আফটার দ্যাট টেম্পারেচার এটা রাবারি স্টেট।
ঠিক আছে? এখন এই টেম্পারেচারেরও কিছু কিছু বিষয় আছে। এই টেম্পারেচার, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার দিয়ে আমরা কিভাবে প্রসেসিং, আমরা যে বিভিন্ন রকম পলিমারকে প্রসেস করি, আমরা ধরো কটন, আচ্ছা পলিস্টারই ধরি, কটন তো পলি ন্যাচারাল ফাইবার, পলিস্টারকে আমরা প্রসেস করব, হ্যাঁ? পলিস্টারের টিজিটা আমার জানা কেন দরকার? কেন আমাদের পলিস্টারের টিজিটা জানা দরকার? যখন একে আমরা প্রসেস করব তখন ধরো লেট পলিস্টারকে আমি ডাইং করছি, ডাইং করতে গিয়ে আমাকে হাই টেম্পারেচারে ডাইং করতে হয়, কারণ পলিস্টারের ডাইং প্রসেসটা ডিফারেন্ট, কটনের মতো না। একে যখন আমি ডাইং করব, এটা 130 ডিগ্রিতে যদি আমি উঠাই, 130 ডিগ্রি পর্যন্ত এই যে ম্যাটেরিয়ালটা, পলিমারিক ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালের নিজের অস্তিত্ব ঠিক থাকবে কিনা এটা আমার জানতে হয়, ও এটা টলারেট করতে পারবে কিনা। তো টিজি না জানা থাকলে এই ম্যাটেরিয়ালটা কি কন্ডিশনে, কত টেম্পারেচারে মেল্ট হয়ে যাবে, কত টেম্পারেচারে এর কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমি বলতে পারবো না। তো আমার প্রসেসিং টেম্পারেচার যখন ডিটারমাইন করতে হয়, তখন ওই পলিমারিক ম্যাটেরিয়ালের টিজিটা আমার জেনে নিতে হয়। ঠিক আছে? এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার কেমন বিহেভ করে। গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, এটা আমরা ডিএসসি এর মাধ্যমে তোমার বের করতে পারি, ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমিটার। ফ্যাক্টরস এফেক্টিং দ্য গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, কি কি ফ্যাক্টরস তোমার গ্লাস ট্রানজিশন টেম্পারেচারকে প্রভাবিত করছে। এখানে মলিকুলার ওয়েট আছে, যত বেশি মলিকুলার ওয়েট হবে কোনো পলিমারের, তার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার ততটা হাই হবে। কারণ গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা কি? এটা টেম্পারেচার, যে টেম্পারেচারটা মানে যত বেশি টেম্পারেচার হবে, মলিকুলার ওয়েট যদি বেশি হয়ে যায়, তাকে রাবার স্টেটে যেতে তোমার বেশি হিট অ্যাপ্লাই করতে হবে। ক্রসলিঙ্ক, যত বেশি ক্রসলিঙ্ক থাকবে এটা তত বেশি রিজিড হবে, কম্প্যাক্ট হবে, এবং এর লিঙ্কেজ গুলি ব্রেক করতে গেলে তোমার যেটা হবে, তোমার বেশি হিট অ্যাপ্লাই করতে হবে। একে সলিড ফর্ম, গ্লাসি স্টেট থেকে রাবারি স্টেটে কনভার্ট করে আনতে গেলে তোমার অনেক বেশি হিট অ্যাপ্লাই করতে হয়। সো টিজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু গ্লাস ডিগ্রি অফ ক্রসলিঙ্ক। যত বেশি ক্রসলিঙ্ক থাকবে টিজি তত নর্মাল অন্য যে কোনো পলিমারের তুলনায় যে টিজি এটা অনেক বেশি হবে। যেখানে তোমার ক্রসলিঙ্ক কম তার তুলনায় সে পলিমারের তুলনায় এখানে টিজি বেশি হবে। প্লাস্টিসাইজার, এই প্লাস্টিসাইজার দিলেই তোমার পলিমারিক ম্যাটেরিয়ালের যে চেইনের মধ্যে মোবিলিটি বেড়ে যায়, মোবিলিটি বেড়ে গেলে তোমার টিজি কমে যাবে। ফ্লেক্সিবিলিটি, যখনই দেখবে এই বেনজিন গ্রুপ, এই যে এই গ্রুপটা ফিনাইল গ্রুপটা থাকবে এরকম, এটা চেইনের মধ্যে থাকা মানে রিজিডিটি বেড়ে যায়, এটা স্ট্রঙ্গার হয়ে যায়। আর এইখানে যখনই দেখবে এই ফর্মটা আছে, তখনই এর ফ্লেক্সিবিলিটি কমে যাবে, এর দৃঢ়তা বেড়ে যাবে। তো ফ্লেক্সিবিলিটি, টিজি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্লেক্সিবিলিটি। তারপর কি ইন্টারমলিকুলার ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার ফোর্স টিজির সাথে এটার কি রিলেশন? ধরো এখানে যেটা অ্যাট্রাকটিভ পলিপ্রপিলিন আর অ্যাট্রাকটিভ পলিভিনাইল ক্লোরাইড, এই কার্বনের সাথে মিথাইল গ্রুপ আর কার্বনের সাথে এখানে ক্লোরিন গ্রুপ, এদের যে ইন্টারমলিকুলার ফোর্সটা আছে, এদের যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে এই দুইটার মধ্যে, কার্বন কার্বন এবং কার্বন ক্লোরিনের মধ্যে, কার্বন ক্লোরিনের মধ্যে এটা বেশি, সো এটা টিজিটা বেশি। চেইন ব্রাঞ্চিং, এখানেও দেখো ব্রাঞ্চিং আছে, এটা এখানে বাল্কিয়ার গ্রুপ হচ্ছে, এটা যখনই দেখবে বাল্কিয়ার গ্রুপ তখনই এর টিজি বেড়ে যাবে। তো এখানে অ্যাট্রাকটিভ পলিপ্রোপিলিন, এটার -20 ডিগ্রি, আর অ্যাট্রাকটিভ পলিস্টাইরিন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিজি হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এত কিছু তোমার উদাহরণ লিখতে হবে না, তুমি জাস্ট পয়েন্টগুলি লিখলেই হবে। ঠিক আছে? আচ্ছা মিস, আমাদের তো 3 মার্কসের কোশ্চেন আসবে, তো মিস 3 মার্কসের কোশ্চেনে এইসব জিনিসগুলো কিভাবে আসবে মিস, যদি একটু আইডিয়া দিতেন। চ্যাপ্টার্স তোমার যদি আসে তুমি দিয়ে, এখানে কয়টা পয়েন্ট আছে ধরো, 1 2 3 4 5 6টা পয়েন্ট লিখে দেবে। মলিকুলার ওয়েট যদি বাড়ে টিজি বেড়ে যাবে, এটা লিখতে কতক্ষণ লাগবে? ক্রসলিঙ্ক আচ্ছা, বাড়লে বেড়ে যাবে, প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল। আমাদের মার্ক 3 হলেও ম্যাম আমাদের মানে টাইম হলো মোট
1 ঘন্টা আর কি, মানে 12টা প্রশ্নের জন্য 12টা প্রশ্ন 1 ঘন্টা। এখন 3 মার্কের প্রশ্ন যদি একদম মানে এই 6টা পয়েন্টে লিখতে গেলে তো আমাদের তোমার শোনো, এখানে তোমার ডিটেলস তো তোমার লিখতে হচ্ছে না, এক্সাম্পল গুলো তোমার বোঝানোর জন্য আমি দিয়েছি। এখানে তো তোমার এতগুলি লিখার তুমি যেহেতু এখন 3 ঘন্টার পরীক্ষা দিচ্ছ না, 30 মিনিটস এর পরীক্ষা দিচ্ছ এবং 6টা কোশ্চেন ধরো 30 মিনিটস এর মধ্যে অ্যান্সার করতে হবে। তোমার 3 মার্কের জন্য 6টা কথা তো লিখতে হবে, 6টা লাইন। যেমন মলিকুলার ক্রস লিঙ্ক প্লাস্টিসাইজের ফ্লেক্সিবিলিটি, তোমার ইন্টারমলিকুলার ফোর্স, চেইন ব্রাঞ্চিং, এটার সাথে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল অর ইনভার্সলি প্রপোর্শনাল, এই কথাটা লিখতে হবে। তুমি উদাহরণগুলি না দিলা। জি ম্যাম, মানে আমি বলতে যাচ্ছি যে এরকম টাইপের প্রশ্ন আসছে আর কি, মানে যেটা টু ডিপ টু দ্য পয়েন্ট লেখা যায় আর কি, মানে অতিরিক্ত হ্যাঁ, এখন অতিরিক্ত আমি তোমাকে কখনোই সাজেস্ট করছি না যে অতিরিক্ত লিখবে, কারণ এখন আমরা তো 3 ঘন্টা পরীক্ষা দিচ্ছি না, আমি তো এত সময় পাবো না। এটা যদি আমি 1.5 ঘন্টা ধরে পার্ট বি অ্যান্সার করতাম তাহলে আমি ডিটেলসটা লিখতাম। তো আমরা যখন পড়াচ্ছি তখন তো তোমার ধরো আমি তো আর কমিয়ে পড়াবো না, পড়তে গেলে তো বেশি পড়বো। আর যখন এখন যেহেতু আমাদের শর্ট টাইম, আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা টাইমটা কনসিডার করে ডিরেক্ট একদম এক্সাক্ট যা চাচ্ছে তাই লিখে দেবে, বেশি লেখার দরকার নেই। এটাই বলে ইনভার্সলি প্রপোর্শনাল অর ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা লিখলেই বুঝে নিব। তো এর মধ্যে তোমার যে কয়টা ইনভার্সলি প্রপোর্শনাল সে কয়টা এখানে যেমন প্লাস্টিসাইজারটাই কেবলমাত্র তোমার এখানে ইনভার্সলি প্রপোর্শনাল, আর বাকিগুলি ডিরেক্টলি প্রপোর্শনাল। আর এখানে যে সাইড গ্রুপটা আছে, সাইড গ্রুপ ফ্লেক্সিবিলিটি ডিপেন্ড করে তোমার এটার উপরে, এটা যত বেশি থাকবে তখন এটা কম ফ্লেক্সিবল হয়ে যায়, মানে এই ফিনাইল গ্রুপটা যদি থাকে। তো এটা একটা লাইন করে না লিখলে তুমি 3 কিভাবে আমি তোমাকে 3 দিব, এতটুকু তো তোমাকে 3টা লাইন লিখতেই হবে। এখন তুমি লাইনটাকে অনেক শর্ট করে লিখতে পারো, বা অ্যাটলিস্ট 6টা পয়েন্ট লিখে তুমি শর্ট করে হলেও তোমাকে ইনভার্সলি প্রপোর্শনাল বা কিছু একটা লিখতে হবে, না লিখলে তার তুমি অ্যান্সার নাম্বার পাবে না। আর মানে এখানে যে এই টাইপের আসলে ম্যাম পারবো আমরা আর কি, তো মানে ওই জাস্ট ওভারলি এক্সপ্লেনেটরি যেগুলা ওগুলা না দিলে ভালো হয় আর কি। ঠিক আছে, এখানে যে জিনিসটা দেওয়া আছে এক্সাম্পল গুলো, সেটা হচ্ছে তোমার এখানে আমি যেটা বলেছিলাম যে বাল্কের গ্রুপগুলি যত বেশি বাড়বে তত টিজি বাড়বে, সেটা দেখানোর জন্য এক্সাম্পল গুলো আমি দেখিয়েছি। যত বেশি ফিনাইল গ্রুপ তোমার এখানে অ্যাড হচ্ছে তত তোমার টিজি বাড়ছে, সেটা বোঝানোর জন্য। তো এটা মুখস্থ করার কিছু নেই, মুখস্থ করাও লাগবে না। টিজিটিএম এর যে রিলেশনটা, এটা 2/3 ক্রিস্টালাইজেশন। আচ্ছা, এটা তো আচ্ছা, এগুলি ক্রিস্টালিনিটি তোমার একটাও বলেছিলাম যে ডিএসসি এর মাধ্যমে তো এক্সআরডি করা যায়, তারপর এনএমআর করা যায়, বিভিন্ন ভাবে আমরা তোমার ক্রিস্টালিনিটিটা বের করতে পারি। এখানে 5টা পয়েন্ট একটু মনে রাখতে পারলে ভালো হয়, যেমন ডিএসসি, এক্সআরডি, স্পেকট্রোস্কোপি, এনএমআর, মানে 2-3টা তোমার মানে কিভাবে আমি ক্রিস্টালিনিটি বের করতে পারি এর নামটা একটু মনে রাখতে পারলে ভালো। থার্মাল ট্রানজিশন এন্ড ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি, স্যার এটা পড়েছেন? না মিস পড়াননি। না পড়ালে তো বাদ। 2 রকম ট্রানজিশন, একটা ফার্স্ট অর্ডার ফেজ আর একটা সেকেন্ড অর্ডার ফেজ। না পড়ালে এটা, এগুলি তেমন কঠিন কিছু না, মানে হিট ক্যাপাসিটির একটা বিষয় আছে, না পড়ালে বাদ, আর বললাম না। ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি, এটা তো তোমরা যেহেতু পড়ানি এটা আর পড়ার দরকার নাই। এখানে মনে রাখতে হবে যে আমাদের এই ডিএসসি ইউজ করে আমরা ক্রিস্টালিনিটি এবং অ্যামোফাসনেসটা পলিমারে বের করতে পারি। আর এটা প্রসেস টসেস আর পড়ার দরকার নাই, বাদ। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়ালো? আমরা 1 নম্বর হচ্ছে তোমাদের সিলেবাসে ওই যে অ্যামোফাসনেস এবং ক্রিস্টালিনিটি, এটা টিজিটিএম, এই তো রেসপন্স করো। জি মিস। আর মিস হচ্ছে ওই যে ফ্যাক্টর, ক্রিস্টালিনিটির ফ্যাক্টর আর টিজির ফ্যাক্টর গুলা। ঠিক আছে, তারপরে তোমার পলিমার ডিগ্রেডেশন,
পলিমার ডিগ্রেডেশনের মধ্যে তোমার আছে হচ্ছে যেগুলো এক্সাম্পল সেগুলো বাদ, তাই তো? জি মিস। আর পলিমারাইজেশন যে টেকনিক গুলো আছে সেই টেকনিকের মধ্যে 4টা টেকনিক আছে, ওয়ার্ক, ইমালশন, সাসপেনশন, আর এটা কি সলিউশন। তো এই টেকনিক গুলি 4টার মধ্যে কম্পারিজন এবং 4টার ডিটেলস পড়তে হবে, এবং যে স্কেমেটিক ডায়াগ্রাম গুলি আছে, স্কেমেটিক ডায়াগ্রাম, সেই ডায়াগ্রাম গুলো পড়তে হবে। এখন ওটা চারটাই পড়তে হবে। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, এই যে প্রসেস গুলা বাল্ক পলিমারাইজেশন, তারপর আরো যে 3টা আছে, এগুলো তো ম্যাম অনেক বড় বড়, তো এগুলো থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে? মানে পুরো প্রসেসটা আসার কথা না ম্যাম? পুরো প্রসেস না আসলে ধরো একটা ফিগার আসতে পারে, বা একটা অ্যাডভান্টেজ আসতে পারে, একটা কম্পারেটিভ স্টাডি আসতে পারে, মানে তুমি 3-এর মধ্যে যাতে শর্টলি লিখতে পারো এরকম পার্টলি আসতে পারে আর কি। আমি কোয়েশ্চেন এখনো করিনি, পার্শিয়াল করেছি, কিন্তু এটা যেহেতু তোমাদের সাথে আমার কনফার্ম হয়নি, সেহেতু আমি যেগুলো বাদ দিয়েছি ওগুলো বাদ দিয়ে দিতে হবে, কারণ যেহেতু তোমাদের পড়ানো হয়নি সেটা তো আর আমি ইনক্লুড করতে পারছি না। ম্যাম আমাদের ক্লাসে জাস্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তারপরে সংজ্ঞাগুলো আর কি, শর্ট নোট কোনো কিছু করে, এর সাথে জাস্ট পার্থক্যগুলো, এর বাইরে এক্সট্রা মানে কোনো ডিটেলস প্রসেস এই টাইপের কিছু আলোচনা করা হয় না, করতে বলে না টিচার আর কি। তোমরা যে এখানে যে আমি স্লাইডের মধ্যে দেখালাম সেগুলো পড়তে পারবে না, ছবিগুলো পারবে না, ডায়াগ্রাম গুলো? এখন ম্যাম পরীক্ষার আগের মুহূর্তে একদম নতুন জিনিস আসলে টাচ করাটা টাফ বিষয় আর কি। এখন আমাদের আগে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো যদি একটু দেখতেন আর কি, তাহলে বেটার হতো হয়তো সবার জন্য। আচ্ছা ঠিক আছে, আর কি এত কিছু নাই। লিকুইড ক্রিস্টাল ফাইবার ফর্মিং পলিমার এগুলো তো পড়া নাই। থার্মাল ডিগ্রেডেশন, এই যে থার্মাল বলছি কি জানো, থার্মাল ট্রানজিশন যেটা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, এটা পড়া নাই, ডিএসসি পড়া নাই। তাহলে যেগুলি বললে এগুলাই, আর এত কিছু করার নেই। ঠিক আছে, এগুলো বাদ, যেগুলি তোমার স্যার পড়িয়েছেন ওগুলো। না মিস, এটা তো পড়ায় নাই, সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজ এগুলো পড়ানো হয়নি। ঠিক আছে বাদ। টিজের ইম্পর্টেন্স পড়েছে? মিস মুখে বলছিল মিস, আপনি যেভাবে বললেন ওরকম ভাবেই হালকার মতো করে। ঠিক আছে, হালকার মতো করলেও ওইগুলো টিজের ইম্পর্টেন্সটা পড়ে নিয়ে, কোনটাই হালকা না, মানে সবকিছু অনেক গুরুত্বপূর্ণ। আর মডেল এখানে মরফোলজির মডেলের মধ্যে তোমার মিস একটা মডেল। আচ্ছা তাহলে একটা ফ্রিঞ্জ মডেলই মিশেলের পড়ো। মডেলটা হ্যাঁ ম্যাম, আমাদের হচ্ছে মডেলের মধ্যে শুধু একটাই পড়ানো হয়েছিল আর কি, ওই ফ্রিঞ্জ মিশেলের মডেলকে। ঠিক আছে, 1 নাম্বার যেটা, ঠিক আছে আমি লিখে রাখলাম, তাহলে এর মধ্যে পড়ো ইনশাল্লাহ। আর তোমাদের এখানে ইএসসি ইয়ার্ন আর কোন ডিপার্টমেন্ট? ম্যাম টিএম ম্যাম। টিএম, জি ম্যাম। ঠিক আছে। সিআর 3 জনই আছো? জি ম্যাম আছে। তাহলে তোমরা সবাইকে তো দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি 66। তাহলে তোমাদের স্যার যেভাবে পড়িয়েছে এভাবে এই এতটুকুর মধ্যে আমি কোশ্চেন করবো, অসুবিধা নেই। তাহলে রাখি আজকে এই পর্যন্তই। ম্যাম একটা লাস্ট কোশ্চেন ছিল, বলো। ম্যাম এমসিকিউর জন্য কি আমরা হচ্ছে আপনার স্লাইডটাই ফলো করব? এমসিকিউ, এমসিকিউ তো তোমার তোমার একদম ডিরেক্ট তো আর কিছু, তো তোমার বেসিকটা থাকবেই। যেমন তোমার এখানে অ্যামরফাসনেস এবং ক্রিস্টালিনিটি, এটার ইম্প্যাক্টটা তোমার তোমার যদি বেসিক কনসেপ্টটা না থাকে তাহলে তোমার তো একটু মুশকিল আছে। যেমন হুবহু মুখস্থ করলে একটু ডিফিকাল্ট, কিছু পারবে হুবহু মুখস্থ থাকলে, যেমন স্লাইড থেকে ট্রু ফলস বা which statement is not true or false এটা যদি দেওয়া থাকে সেটা হয়তো স্লাইড থেকে পাবে, কিন্তু অ্যাকচুয়াল ইনসিডেন্টটা এখানে কি হচ্ছে পলিমার চেইনের মধ্যে, তোমার পলিমারের যে চেইনগুলির ফোল্ডিং, এই ফোল্ডিং এর ইম্প্যাক্টটা কিন্তু পলিমারের উপর অনেক বড়, এটা একটু জানতে হবে।
মোটামুটি আমি এখান থেকেই করবো, কারণ আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তোমাকে বিপদে ফেলা না, স্টুডেন্টকে হেল্প করা। তোমাদের কোনো পড়া রিলেটেড কোশ্চেন থাকলে বলতে পারো। মিস আরেকটা জিনিস হচ্ছে মিস, যখন আপনি স্লাইড গুলা সিআর কে দিবেন মিস, যেগুলা টপিক আমরা এখন বাদ দিছি বললে দিলাম, সেগুলো মিস একটু শর্ট করে দিলে ভালো হয়। ডিলিট করে দেবো, এই তো? মানে তোমাদের যেগুলি নাই জি সেগুলি মিস, ডিলিট করে দেবো। জি মিস, সেগুলো আপনি যদি একটু কষ্ট করে না দিতেন তাহলে মিস আমাদের সুবিধা হতো। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু একটার সাথে একটা স্লাইড ডিলিট করে দিলে দেখা কেমন হবে। ঠিক আছে, আমি ম্যাম ডিলিট করে আপনি আরেকটা কাজও করতে পারেন, জাস্ট যদি রেড মার্ক করে দেন তাহলে আমরা রেড মার্ক গুলো পড়লাম না, সাইডটা হচ্ছে সেমে থাকলো। জাস্ট হেডিংটা রেড মার্ক করে দিলেন, আমরা রেড মার্ক করা হেডিং গুলো পড়লাম না। না, আমি ডিলিটই করে দিচ্ছি, কারণ তোমাদের কনফিউশন ক্রিয়েট হবে। কিন্তু মানে ডিলিট করে দিলে হবে যে স্লাইডটা ইনকমপ্লিট থাকবে, আর কি, কেমন হবে। জি ম্যাম, এই জন্যই বলছিলাম, মানে সাইটটা একটু ইনকমপ্লিট হয়ে যাবে, এর জন্য আর কি বলছিলাম। যদি আপনি চাইলে রেড মার্ক যদি করে দিতে পারেন তাহলে হচ্ছে আমরা বুঝে নিলাম যে রেড মার্ক গুলো আমাদের আর পড়া লাগবে না। তোমাদের তো দুইটা লিকুইড ক্রিস্টাল এবং ফাইবার ফর্মিং পলিমার ওটা নাই, মানে পড়াই নেই, ওই দুইটা স্লাইড তো দেওয়ারই দরকার নেই। আর এখানে যেগুলি নিচে আছে, যে থার্মাল ট্রানজিশন, এগুলো আমি ডিলিটই করে দেবো, এগুলোর দরকার নেই। এখানে অনেকগুলি একসাথে আছে এই স্লাইডের মধ্যে, তো নিচ থেকে আমি ওগুলো সব ফেলে দেবো। যেমন থার্মাল ট্রানজিশন, আপনি ওভাবে করেন। ডিএসসি গুলা আর মডেলের এটাও তুমি এক নাম্বারটা রেখে বাকি দুটো আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, এই তো পলিমার যে ক্রিস্টাল মডেলটা, এটা এই এক নাম্বারটা রেখে বাকি দুটো ডিলিট করে দিলে তো হলো। আর জি এখানে ম্যাম, তোমাদের আমাদের যতটুকু পড়া লাগবে অতটুকু রেখে বাকিটুকু ডিলিট করে দিলে হবে। ঠিক আছে, তো এখানে পেন্ডেন্ট গ্রুপগুলি বোঝা যায়নি তোমাদের? কারণ এটা তো শুধুমাত্র তুমি ইয়াতে লিখবে না, তোমার থিওরিতে লিখবে না, তোমার এমসিকিউ তো অ্যান্সার করতে হবে। এমসিকিউ অ্যান্সার করতে গেলে তোমাকে এতটুকু না পড়লে তুমি কিভাবে অ্যান্সার করবে? এমসিকিউ গুলি অ্যান্সার করতে হবে না? তোমার কন্টেন্ট যদি না থাকে, আমাকে তো অ্যাটলিস্ট 18 কোশ্চেন তো আমাকে সেট করতে হবে, তো আমার কন্টেন্ট না থাকলে আমি সেট করবো কিভাবে? জি মিস, মানে আপনি এখান থেকে প্রশ্ন করবেন বা যেই টপিক থেকে প্রশ্ন করবেন সেগুলো সব রেখে দিয়ে যেগুলো থেকে একেবারেই প্রশ্ন করবেন না ওগুলো মিস বাদ দিয়ে দিবেন, এটা বলেছি। ঠিক আছে, আমি তাহলে ওই কি যেন ইউএনএসসিআর তোমার মেইল অ্যাড্রেসটা আছে আমার কাছে, তোমাকে আমি পাঠিয়ে দিলে তুমি ওদেরকে পাঠিয়ে দিও। ঠিক আছে, মোহিতকে পাঠিয়ে দিচ্ছি। জি ম্যাম। ম্যাম আমি ইএসএসসি। ইএসসি, এটা কি? ম্যাম ঠিক আছে, ইএসএসসি এর, হ্যাঁ বলো, তুমি ইএসএসসি এর, আর তুমি মোহিত ওই বাকি যে ইয়ার্ন এবং টিএম এর যে সিআর আছে ওদেরকে দিয়ে দাও। ঠিক জি আছে, ম্যাম। জি ওকে, তাহলে আমি এখানে আজকে শেষ করলাম। ভালো থেকো। তোমার বেশি করে লেখার দরকার নাই, এক্সাক্ট অ্যান্সার করবা, কারণ তোমার টাইমটা অনেক শর্ট। টাইমটা যেহেতু শর্ট, তোমাকে আমি বলছি না যে তোমাকে অনেক বেশি লিখতে হবে, তুমি টু দ্য পয়েন্ট লিখবে। টু দ্য পয়েন্ট লিখলেই তুমি মার্কস পাবে। এখানে এক্সাম্পল গুলি তোমার লিখতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু কেমিক্যাল স্ট্রাকচার। তোমার এক্সাম্পল গুলো আমি বোঝানোর জন্য দিয়েছি, এক্সাম্পল গুলি যদি টাইম বেশি থাকতো আমি লিখতে বলতাম, কিন্তু এখন লেখার দরকার নেই। টু দ্য জি পয়েন্টে মিস, অ্যান্সার করলে। আমাদের জন্য। যে হ্যাঁ বলো, আবার বুঝিনি। না মিস, বলতেছি যে মিস আমাদের জন্য দোয়া করবেন আর কোশ্চেন মিস একটু সহজ করার ট্রাই করবেন। হ্যাঁ অবশ্যই তো করবো, কিন্তু শুধু দোয়া করলে তো হবে না, পড়ালেখা করা লাগবে। জি মিস, আমরাও, আপনিও একটু প্রশ্ন সহজ করবেন তাহলে মিস আমাদের আসলে 1.5 বছর আগের পড়াশোনা তো মিস আমাদের একটু টাফ হয়ে যাইতেছে। ইনশাল্লাহ সহজ করবো, অসুবিধা নেই। তোমাদের জন্য যেটা সুবিধাজনক সেটাই করা হবে, কিন্তু পড়ালেখা করা লাগবে। পড়ালেখার কোনো অল্টারনেটিভ নেই, পড়লে দেখবো সব সহজ হয়ে গেছে, না পড়লে কঠিন লাগবে। এখনো সময় আছে, আজকে 18 তারিখ নাকি, পরীক্ষা 29 তারিখ, অনেক সময়। তখন এগুলো মিস যা দেখালা। আরেকটা পরীক্ষা আছে। 24
জি মিস 24 তারিখে আরেকটা পরীক্ষা আছে। আচ্ছা ঠিক আছে, তারপর এটা অনেক সময়, তো তোমরা তো এখন বসে বসে কম্পিউটারের সামনে পরীক্ষা দিচ্ছ, সমস্যা নেই, ঠিক আছে, পড়ো, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস।